হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর যে জিওগ্রাফি বই আছে তার ফার্স্ট চ্যাপ্টার পৃথিবীর অন্দরমহলটা পুরোটা পড়ে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেগুলো দেখবো, ঠিক আছে? তো চলো আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তা প্রথমের এই কথাগুলো না পড়লেও চলে, আমরা একদম মেন পয়েন্টগুলো দেখবো যেগুলো আমাদের দরকার। তো ফার্স্ট আমরা এখান থেকে তাহলে পড়াটা শুরু করি। পৃথিবীর ব্যাসার্ধ ৬,৩৭০ কিমি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট বলছি সেটা তোমরা দাগ দিয়ে দাও পেন্সিল দিয়ে, ঠিক আছে? অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ৬,৩৭০ কিলোমিটার। ভেবে দেখো, পৃথিবীর ভেতরটা দেখার জন্য ৬,৩৭০ কিলোমিটার গর্ত খোঁড়া সম্ভব কি? দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনির সোনা গভীরতা ৩ থেকে ৪ কিমি, রবিনসন ডিপ। জানা গেছে প্রতি ৩৩ মিটার গভীরতায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে অঙ্কের হিসেবে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়। দেখো, পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের ১২ কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। পৃথিবীর গভীরতার ৬,৩৭০ কিমি কাছে ১২ কিমি খুবই নগণ্য। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন। তাহলে এই যে ফার্স্ট পেজে আমাদের ইম্পর্টেন্ট কী কী না, পৃথিবীর ব্যাসার্ধটা, তার সাথে সাথে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব সেটা কত, দুটোই কিন্তু সেম। আর পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এছাড়া এই ওপরে যে কথাগুলো আছে সেগুলো একটু গল্পের মতো করা আছে, তাই জন্য ওগুলো একটু তোমরা নিজেরা পড়ে নেবে, ঠিক আছে? এবার আমরা নেক্সট পেজে মুভ করছি। নেক্সট পেজে আছে দেখো পৃথিবীর রহস্য। পৃথিবী কিন্তু মাঝে মধ্যেই বুঝিয়ে দেয় তার ভিতরে কি আছে। এখানে দেখো স্টুডেন্টস, কয়েকটা পয়েন্ট দেওয়া আছে না। আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হয়, আর কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়। এবার দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট, ম্যাগমা কি না, ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। লাভা কি, ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে, আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি, তাহলে সেখানে পদার্থ কী অবস্থায় আছে? পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল, না ৪৬০ কোটি বছর আগে। তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। সময়ের সাথে সাথে উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। বাটিতে গরম দুধ ঢাললে উপরটা ঠান্ডা হয়ে সর পড়ে, কিন্তু নিচটা অনেকক্ষণ গরম থাকে। এবার এখানে দেখো, বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রস্রবণ হট স্প্রিং দেখেছিল। মাটির নিচ থেকে আপনা আপনি অনবরত বেরিয়ে আসছে গরম ফুটন্ত জল, ও মাকে জিজ্ঞেস করতে জানলো পৃথিবীর ভৌম জল, পৃথিবীর ভেতরকার জল ভূতাপের পৃথিবীর ভেতরকার তাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে, একে বলে উষ্ণ প্রস্রবণ হট স্প্রিং। তাহলে ভৌম জলটা কি না, ভৌম জল হচ্ছে পৃথিবীর ভেতরকার জল। এবার ভূতাপ কি? ভূতাপ হলো এক ধরনের শক্তি, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। তাহলে ভূতাপ শক্তি কাকে বলে? তাহলে এখানে ভূতাপ হলো এক ধরনের শক্তি, এটা কিন্তু লিখবে না। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে, এখান থেকে আমরা ভূতাপ শক্তি বলে অবধি উত্তরে লিখব যদি আমাদের এই কোয়েশ্চেনটা আসে। পৃথিবীর বহু দেশে এই তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তির দ্বারা মেটায়।
আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানির যেমন কয়লা, খনিজ তেল ব্যবহার কমানো যায়। তাহলে এই যে সেকেন্ড পেজ আছে, এর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো হচ্ছে কি না, ম্যাগমা কি, লাভা কি, পৃথিবীর সৃষ্টি কত বছর আগে হয়েছিল, এখানে হচ্ছে ভৌমজল কি, আর ভূতাপ কি। ঠিক আছে, এই পেজে এই 5টা জিনিসই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এবার আমরা পেজ নাম্বার 3-তে মুভ করছি। দেখো, এবারে আমরা পড়ব পৃথিবীর ঘনত্বর বিষয়। আগেই আমরা পড়ে নিই যে ঘনত্বটা কি। একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব। পদার্থের অনুপরমাণুগুলি যত কাছাকাছি বা কত দূরে দূরে আছে তা ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। একই আয়তনের একটা লোহার পাত ও একটা অ্যালুমিনিয়ামের পাতের মধ্যে লোহার ঘনত্ব বেশি হওয়ার জন্য লোহার পাতটি অ্যালুমিনিয়ামের পাতের তুলনায় বেশি ভারী হবে। মানে এটা একটা এক্সাম্পল হিসেবে দেয়া হয়েছে। আমরা এখানে কি পড়ব না, ঘনত্বটা কি, একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। এতটা লিখলেই হবে। এবারে আমরা পড়ব পৃথিবীর ঘনত্ব। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘন সেমি। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি হয়। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি। তাহলে এখানে আমরা পৃথিবীর গড় ঘনত্বটা কত জানলাম না, 5.5 পার ঘন সেমি। এটা মুখস্থ রাখলেই হবে। এখন প্রশ্ন হলো, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে, হালকা জিনিস ওপরে ভেসে ওঠে। পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা ওপরের দিকে ভেসে ওঠে। এবারে আমরা পড়ব হচ্ছে ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতিসম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলো পি প্রাইমারি বা প্রাথমিক ও এস সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের বা গৌণ। ভূ অভ্যন্তরের কোথায় কী গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এ সব কিছুই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। তাহলে এটা কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট যে ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে। এবার আমরা এটা পড়ব, স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের চাপ বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায় তেমন বেশি ঘন পদার্থ চাপ দেয় বেশি। পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে ভিতরের পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল অবস্থায় আছে। পেঁয়াজের খোসা ছাড়ালে যেরকম স্তর বিন্যাস দেখা যায়, পৃথিবীর অন্দরমহলটা অনেকটা সেরকম বিভিন্ন ঘনত্বের ও বৈশিষ্ট্যের স্তরে বিভক্ত। তাহলে এই পেজে আমাদের ইম্পর্টেন্ট কি না, ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। সেকেন্ড হচ্ছে পৃথিবীর ঘনত্ব, আর থার্ড ঘনত্ব কি। এই তিনটে আমাদের এই পেজ থেকে ভালোভাবে পড়ে মুখস্থ রাখলেই হবে। এছাড়া পুরোটা কিন্তু তোমরা রিডিং পড়তে ভুলো না। এবারে আমরা পেজ নাম্বার 4টা পড়ছি। বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করেছে। ভূমিকম্প তরঙ্গ ও আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত 3টি স্তরের সন্ধান পেয়েছেন। একেবারে ওপরে আছে ভূত্বক, ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, আর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল। তাহলে পৃথিবীর কটা স্তর আছে অভ্যন্তরে না, প্রধান 3টি স্তর আছে। ফার্স্ট হচ্ছে ভূত্বক, সেকেন্ড হচ্ছে গুরুমণ্ডল, আর থার্ড হচ্ছে কেন্দ্রমণ্ডল। এবার ভূত্বকটা দেখো, কাটা আপেলের খোসার সঙ্গে পৃথিবীর সবচেয়ে ওপরের স্তর ভূত্বকের তুলনা করা যায়।
ভেবে দেখো আপেলের খোসা গোটা আপেলের তুলনায় কতটা পাতলা। মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি ও মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীর। এর গড় গভীরতা প্রায় 30 কিমি। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন, এসআই আর ম্যাগনেসিয়াম এমজি দিয়ে তৈরি স্তরটি হলো সীমা। তা সীমা কি না, মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তর হচ্ছে সীমা। এই স্তর তুলনায় ভারী, প্রধানত ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা এই স্তর গঠন করেছে। এর ঘনত্ব 2.9 গ্রাম পার ঘনসেমি। সীমার ঘনত্ব কত না 2.9 গ্রাম পার ঘনসেমি। মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি হলো সিয়াল। মহাসাগরের নিচের যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে সীমা, আর মহাদেশের নিচে যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে সিয়াল। ঠিক আছে। গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা এই স্তর গঠন করেছে। এই স্তর সীমার চেয়ে হালকা এবং একটানা নয়। সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। সীমা বা মহাসাগরীয় ভূত্বকের ওপরে সিয়াল অবস্থান করছে। ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে ড্রয়িং আছে। এই ড্রয়িংটা কিন্তু স্টুডেন্টস তোমরা প্র্যাকটিস করতে পারো, সিয়াল আর সীমার যে ড্রয়িংটা আছে। এছাড়া দেখো, এটা হচ্ছে সিয়াল, এটা সীমা। এখানে ফটোগুলো দেওয়া আছে। পৃথিবীর সবচেয়ে বাইরের এই স্তর অত্যন্ত পাতলা। ভূত্বকের শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ। ভূত্বকের একেবারে ওপরে আছে মাটি। ভূত্বকের বেশিরভাগ অংশ 47% জুড়ে আছে অক্সিজেন। বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন পৃথিবীর ভূত্বকের সঙ্গে নানা রাসায়নিক অবস্থায় মিশে আছে। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন। জানো কি, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা, ডিসকন্টিনিউইটি। বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়। সিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা, কনরাড ডিসকন্টিনিউইটি। এবারে পেজ নাম্বার 5-এ আছে দেখো পৃথিবীর অভ্যন্তরের যে ড্রয়িংটা। এই ড্রয়িংটাও কিন্তু স্টুডেন্টস তোমরা প্র্যাকটিস করবে। এই ড্রয়িংটা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের যথেষ্ট কিন্তু মনে থাকবে পৃথিবীর অভ্যন্তরটা। এবার আমরা পড়ব গুরুমণ্ডল। ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমণ্ডল। এই স্তরের উষ্ণতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি। এই স্তরের প্রধান উপাদান লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন। গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, সিআর, লোহা, এফি, সিলিকন, এসআই ও ম্যাগনেসিয়ামের এমজি প্রাধান্য দেখা যায়। এটি হলো ক্রোফে সীমা। কিভাবে না, দেখো ক্রোমিয়ামের ক্রো, লোহার ফি, সিলিকনের সি আর ম্যাগনেসিয়ামের মা, তাহলে হলো ক্রোফে সীমা স্তর। আর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের আধিক্যের জন্য এই স্তর হলো নিফেসিমা। নিকেলের এনআই, লোহার এফি, সিলিকনের এসআই আর ম্যাগনেসিয়ামের এমজি। ঠিক আছে, এই চারটে প্লাস করে হচ্ছে নিফেসিমা। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরবিসিক বিযুক্তি রেখা, মোহরবিসিক ডিসকন্টিনিউইটি বা মোহ। ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা, রেপিত্তি ডিসকন্টিনিউইটি। ঠিক আছে। এবারে আমরা পড়ব অ্যাস্থেনোস্ফিয়ার। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার মানে দুর্বল স্তর। এই স্তরে পদার্থ গলিত ও নরম প্রকৃতির। অত্যধিক তাপ ও চাপে এখানকার শিলা সান্দ্র, অর্ধতরল, অর্ধকঠিন অবস্থায় আছে। পিচ গলালে বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেরকম অবস্থায় এখানকার পদার্থগুলি আছে। ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। এর গভীরতা প্রায় 100 কিমি। ভূকম্প তরঙ্গ এই স্তরের মধ্যে দিয়ে অপেক্ষাকৃত ধীর গতিতে প্রবাহিত হয়। সমুদ্রের নিচে এই স্তর কাছাকাছি অবস্থান করে। পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে। এবার পেজ নম্বর 5-এ আছে দেখো কেন্দ্রমণ্ডল। ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রে চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। এই স্তরটি প্রায় 3500 কিমি গভীর। অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলে।
এর গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। পদার্থের ঘনত্ব, উষ্ণতা, চাপ কেন্দ্রমণ্ডলের সব জায়গায় একরকম নয়। এগুলোর ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে বিভক্ত করেছেন, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডলকে কভাগে ভাগ করা হয় না, দুভাগে। আচ্ছা, এবার আমরা অন্তঃকেন্দ্রমণ্ডলটা প্রথমে পড়ি। এই স্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে। এই স্তরের গভীরতা 5100 কিমি থেকে প্রায় 6370 কিমি। এই স্তরের চাপ, তাপ, ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যন্ত চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় আছে। এবার আমরা পড়ব বহিঃকেন্দ্রমণ্ডলটা। অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর 2900 কিমি থেকে 5100 কিমি গভীর। এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। এই স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে জানতে যা মনে রাখা দরকার: ফার্স্ট, পৃথিবীর অভ্যন্তর একাধিক পৃথক স্তরে বিভক্ত। সেকেন্ড, অপেক্ষাকৃত ভারী পদার্থ নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে। থার্ড, তুলনায় হালকা পদার্থ বা উপাদান ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে আসে। ফোর্থ, ভূত্বক বা শিলামণ্ডল সম্বন্ধে যতটা জানা গেছে সে তুলনায় গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। আর ফিফথ, ভূকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণা থেকে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ঠিক ধারণা পাওয়া যায়। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, গুটেনবার্গ ডিসকন্টিনিউইটি। কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা, লেহম্যান ডিসকন্টিনিউইটি। তাহলে স্টুডেন্টস, এখানেই আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি কোনো কিছুর মানে বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয়, আমায় কিন্তু কমেন্টে জানাবে। আমি যতটা তাড়াতাড়ি পারবো তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। এছাড়া আর কী তোমাদের দরকার, কী তোমাদের জন্য আপলোড করব, সেটা একটু কমেন্টে জানিয়ে হেল্প করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও অলে প্রেস করে দেবে। আর যতটা পারবে ভিডিওটা নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য।